6 মাসের মতো লেটস সে বেকারে ছিলাম বলা যাবে। ফুল বেকার ছিলাম না, ছোটোখাটো এটা সেটা রিসার্চ ফান্ডিং এটা সেটা ছিল। পোস্টডক করি মাঝে দিয়ে আবার ফান্ডিং নিয়ে, লোকাল গভর্নমেন্ট ফান্ডিং নিয়ে পোস্টডক করি 4 মাস। তারপরে একটা প্রোগ্রামে আসছিলাম আমি, এর মাঝে আবার ওই ভলান্টিয়ারি কাজ করতে করতে আমার ভাইস প্রেসিডেন্ট হয়ে যাই। আমাদের প্রেসিডেন্ট রিজাইন করে আমি তখন এডিনটেন মানে ওই অর্গানাইজেশন যেটা সারা ওয়ার্ল্ডে ইরাজমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন, এমা হচ্ছে ওয়ার্ল্ডের ইরাজমাস মুন্ডাসে যারা মাস্টার্স পায় তাদের একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, মানে এটা হচ্ছে অ্যালামনিদের প্ল্যাটফর্ম, অ্যালামনি এবং কারেন্ট স্টুডেন্টদের। এই মুহূর্তে কাজ করছে 189টা দেশে, অ্যারাউন্ড 37,000 বেনিফিশিয়ারি, টোটাল নাম্বার হচ্ছে 55,000-এর মতো যারা নন স্কলারশিপ সহ এটাতে পড়ে আর কি। এইটা তখন সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়। এর আগে এশিয়া চ্যাপ্টারের, সাউথ এশিয়ান চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। কান্ট্রি একটা নেটওয়ার্ক আছে সেটার আমি আবার ম্যানেজার ছিলাম। তারপর যে ভাইস প্রেসিডেন্ট হয়, ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট। তো আমাদের প্রেসিডেন্ট রিজাইন করার কারণে আমি তখন মাত্র এটা কি বলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেই। একটা প্রোগ্রাম ছিল আমাদের ইন্দোনেশিয়াতে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। যেহেতু প্রেসিডেন্ট আমাকে আসতে হলো। এটা কি মানে বেনিফিশিয়াল, মানে গ্লোবাল কি প্ল্যাটফর্ম, বলতে হিউজ ফান্ডিং। না, আমি বলছি এটা কি অনারিয়াম সহ না বা না, ফুল চাকরির মতো ভলান্টিয়ার নাকি এটা না, ফুল ভলান্টিয়ারিং। কিন্তু আপনার যে ইন্টারন্যাশনাল ট্যুর থাকে, ট্রিপ থাকে, সেটা তার মানে কাভার্ড, এভরিথিং কাভার্ড, হোটেল থেকে শুরু করে যত খরচ আছে আর কি এভরিথিং। ওই প্রোগ্রামে আসে, এটা হচ্ছে ওটা আমার পক্ষ থেকে আসে, কিন্তু এটা ফান্ডিং করে আসিয়ান এবং ইউ একটা 45 বছর সামিট হচ্ছিল, সেই সামিটটা ফান্ডিং করে ইন্দোনেশিয়ায়। এই সামিট আসার পরে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকের লিডারের সাথে দেখা, বা যারা ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে কাজ করেন তাদের সাথে দেখাবার্তার সম্পর্ক। সেখান থেকে যাওয়ার পরেই প্রপোজাল আসে এখন যে চাকরিটা করি সেটার আমি অ্যাগ্রি কিনা, এডুকেশনকে প্রমোট করতে কাজ করব। একটু সময় নেই বোঝার জন্য, এদের কোয়ালিফিকেশন অনেক হাই ছিল, যারা রিকোয়ারমেন্টস, আমার তো এত কিছু ছিল না। তারা কিছু জায়গায় ছাড় দেয়, কয়েক দফা ইন্টারভিউ নেয়, এবং ফাইনাল আলহামদুলিল্লাহ এটা এন্ড করি। এখন এটা রিজিওনাল ম্যানেজার, এশিয়ার 25টা দেশ আমার অধীনে। আমরা কাজ করি ইরাজমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট নিয়ে। ইরাজমাসের প্রত্যেকটা দেশ থেকে গভর্নমেন্ট একজনকে মিডিয়াম পার্সন করে দিয়েছে, তাদেরকে আমরা ট্রেন আপ করি, তাদেরকে তৈরি মানে তাদেরকে যারা রিপ্রেজেন্টেটিভ আছে প্রধান যারা আপনি তাদের সুপারভাইজিং করি আর কি। আচ্ছা, তো এটা তাহলে এখন একটা জব? হ্যাঁ, ফুল টাইম জব। তো এখন যদি আমরা স্কলারশিপ নিয়ে একটু আলোচনায় যাই, তো স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় বাইরে তো অনেকে যেতে চায়, এবং সে জায়গায় আপনি যেহেতু আমরা একটা পরিচয় আমরা বলি, সেটা হচ্ছে আপনি অনেকদিন এই যে মানুষকে হেল্প করেছেন, আসলে অসংখ্য মানুষকে হেল্প করেছেন। এবং আমি জানি যে করোনার পর থেকে কত মানুষকে বিভিন্ন প্ল্যাটফর্মে হেল্প করেছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। তো কোথায় কোথায় মানুষজন ভুল করে বা কোন দিক থেকে কাজ করতে হয়, এগুলো মোটামুটি নখদর্পণে আছে বলা যায়। তো এখন যদি কেউ মানে উচ্চশিক্ষায় যাইতে চায়, তাহলে তার প্রথম কি চিন্তা করা উচিত বা কেন যাওয়া উচিত? প্রথমে আমি বলি, কেন যাওয়া উচিত একজন মানুষ উচ্চশিক্ষায় যাওয়া উচিত? আপনি যদি বাংলাদেশে চাকরি করতে চান, যে পরিমাণ সময় এবং শ্রম ইনভেস্ট করবেন, এর মধ্যে আসলে কয়টা ডিগ্রি হয়ে যায়, আর চাকরির কয়েক গুণ বেশি আসলে আপনার চাকরি কেন করি আমরা, রিজিক, টাকা পয়সা, তাই না? যে আপনার এটা টার্গেট থাকে, তাহলে তার কয়েক গুণ, অ্যারাউন্ড 5-7 গুণ বেশি আপনার আসলে এই সময়ে টাকা পয়সা হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। আর ডিগ্রি হলে যেটা স্বাভাবিক আপনার স্কেল চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার লেভেল উপরে উঠে যাচ্ছে, তাই না? সো বিদেশে উচ্চশিক্ষা যাওয়া উচিত কিভাবে, এর একটা বড় মানে প্রধানতম বিষয় আমাকে যদি বলেন, প্রথম বিষয় হচ্ছে নিজের কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে হলো দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে যাওয়া উচিত। আপনি নিজেকে, আমি একসময় নিজেকে চট্টগ্রাম বিশ্ব আশিক মনে করতাম, এখন আমি কেউ বলে যে আমি ওয়ার্ল্ডের 7টা দেশের 9টা বিষয়ে পড়ালেখা করছি। এটা একটা পার্থক্য আছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কারণে সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে আপনার একটা সম্পর্কের জানা হলো, এক্স্যাক্টলি শেখা হলো। আমি এখন 6টা দেশ, মানে বাইরে আমি ইউরোপের 6টা দেশে পড়ালেখা করছি, পর্তুগাল, গ্রিস, ইতালি, মাল্টা, ফ্রান্স, স্পেন। এই যে দেশগুলোতে পড়ালেখা করলাম, প্রতিদিন নতুন করে শিখেছি টিচাররা কীভাবে কাজ করে, কালচার কি, কথা কীভাবে বলে, কোথাও কেউ হ্যান্ডশেক করে কিনা, কোথাও মানে গালে কিস করে ইয়া করে, এগুলো অনেক কিছু শেখা যায়। আর সচরাচর হচ্ছে দেশের বাইরে গেলে অটোমেটিক কনফিডেন্স বুস্ট আপ করবে, মানে নিজেকে আপনি নিজে তৈরি করবেন। আমি একটা গল্প সবসময় বলি, আমি বাংলাদেশে যেহেতু আমি আইএলটিএস করে যাই নাই, সো আমি বিমানে ওঠার পরে নিজে প্রিপারেশন নিয়েছি 2 মিনিট ধরে। আমি বিমানবালাকে বলবো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার।
আচ্ছা তাকে বলেছি প্রিপারেশন নেওয়ার পরে 3বার বলছি, 3বার একবারও বোঝে নাই। পরে বলছি ওয়াটার, তখন সে বুঝতে পারছে। আমি এখন বিমানে উঠলে এখন আর এই হেজিটেশনটা করতে হয় না। আমি কিন্তু কখনো এরপর প্র্যাকটিস করি না, আচ্ছা বাট এটা অটোলে আপনাকে তৈরি করে দেয়, কমিউনিকেশন স্কিল তৈরি হয়ে যায়। আর দেশের বাইরে তো বিভিন্ন বিভিন্ন কালচার লোকজন আমরা থাকি, নেটওয়ার্কিং তৈরি হয়। ওদের খাবার দাবার, ওদের কাপড় চোপড়, কথাবার্তার স্টাইল, প্রিনেস যেটা থাকে, অফেন্ডনেস যেটা, এগুলো আপনাকে অনেক কিছু শেখাবে। আপনি কালচারাল নর্মস থেকে শুরু করে ভ্যালুস থেকে শুরু করে অনেক কিছু শিখবেন। সো কেন বিদেশ যাওয়া উচিত? জীবনটাকে দেখতে হলে যে কোনো বিদেশ, মানে দেশের বাইরে যাওয়া উচিত। আর যদি সুযোগ থাকে পড়ালেখার জন্য স্কলারশিপ নিয়ে যাওয়া উচিত। তাহলে টাকা পয়সা যে একটা বার্ডেন থাকে, যে আমি যদি নিজের খরচে যাই, মানে স্কলারশিপ পাওয়ার পরে মনে করতে হবে যেরকম যে আমাদের যদি কনফিডেন্স লেভেলটা লেটস 5% থাকে, 100% চলে যায়। আচ্ছা আপনি অলরেডি কম্পিটিশন টিকে স্কলারশিপ পেয়ে গেলেন। সো আপনি অলরেডি নিজে যে ফিল করা শুরু করলেন যে আমি অন্যদের মতো না, এটা উপরে স্টেজ উঠে গেলাম। আমরা বলি এটা এরকম যে ইরাজমুস যারা পায় একবার, দিস ইজ এ মাফিয়া সিল, মানে পিছে একটা সিল লেগে গেল, এবার তুমি যেখানে যাও এটা ব্যবহার করো। এখন পর্যন্ত কয়টা দেশে গেছেন? এক্সাক্ট নাম্বার হচ্ছে সর্বশেষ শ্রীলঙ্কা সহ 41টা। 41টা দেশে অলরেডি আপনার পা দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রফেশনাল কাজে বলি, ভলান্টিয়ারিং কাজে বলি। প্ল্যান কতগুলো? প্ল্যান ফিল আপ হয়ে গেছে। একসময় প্ল্যান ছিল যে 35 বছর বয়সে 40টা দেশে যাওয়া, বা 30 বছর বয়সে। আলহামদুলিল্লাহ এখন আর প্ল্যান নাই, বাট পরিবেশ পরিস্থিতি হতো আরো অনেক দূর নেবে, আর অনেকগুলো দেশ আস্তে আস্তে লিস্টে আসতেছে আর কি। আমি জানি যেমন আমি এবছর আরো 3টা দেশে যাচ্ছি, নতুন মিনিমাম 3টা। সার্ভ এড হবে অনেক। দক্ষিণ এশিয়ার যে আপনি রিজিওনাল ম্যানেজার, পুরো এশিয়ার জি। তো এশিয়ার মোটামুটি সবগুলো কান্ট্রি যাইতে হয় এরকম না, সব দেশে যেতে হয় না, বাট প্রতি বছর একটা দেশে আমাকে অফিস করতে হয়, প্রোগ্রাম করতে হয়। সো আমি এ পর্যন্ত চাকরির কারণে 3 বছর 3 দেশে গিয়েছি। আগামী 3 বছর 3 দেশে যাবো মাস্ট। প্রথম গিয়েছিলাম ভিয়েতনাম, হানয়, সেকেন্ড ব্যাংকক, থাইল্যান্ডে, থার্ড এবছর আমরা শ্রীলঙ্কার কলম্বোতে প্রোগ্রাম করলাম গত বছর, আর এই বছর আমরা মালয়েশিয়া যাবো, কুয়ালালামপুর। 4টা দেশ আমার জন্য নতুন, আমি এশিয়াতে কখনো ঘোরা হয়নি, ইউরোপ যেটা বলছিলাম যে কেন যেতে হবে স্কলারশিপে, তো অনেকেই জানে কেন যেতে হবে, টাকার জন্য যেতে হবে, উচ্চশিক্ষার জন্য, যে কারণে যাক। তো এখন অনেকে যেতে চায় আসলে, আর যাওয়ার মানে যাইতে চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। অবশ্যই আপনি তো এটা অভিজ্ঞতা অবশ্যই জানেন যে সবাই চায় কিন্তু কাজটা করতে চায় না, কি করতে হয় না করতে হয়, এটা কষ্টটা করতে চায় না। তো আপনি যেটা বলছিলেন যে আপনি প্ল্যান করেছিলেন এবং একটা অনেকগুলো দেশে আবেদন করছেন, আপনাকে একজন সাজেশন দিয়েছে অ্যাটলিস্ট 60 ইউনিভার্সিটিতে ট্রাই করা উচিত। তো এখন কথা হচ্ছে যে কিভাবে শুরু করবে আসলে এটা? প্রথম বিষয় হচ্ছে, এটা আমি জানি এটা কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই, কিন্তু আমার একটা বাস্তব হচ্ছে, আমি আসলে নিজে জিজ্ঞেস করি যে কতজন শিক্ষার্থীকে আমি এই পর্যন্ত জীবনে একবার হলো ক্লাস নিয়েছি। আচ্ছা, আমার মনে এই সংখ্যাটা নিয়ার অ্যাবাউট 7-8 লাখের কাছাকাছি। আচ্ছা, বিভিন্ন ভাবে ভিডিও দেখো যেভাবে হোক, রাস্তাঘাট এখন বাইর হলে মোটামুটি কেউ না কেউ সকালে মানে ভাইয়া আপনার ক্লাস করছি, আপনার সেশন নিচ্ছি, করছি কবে, আমার মানে স্বাভাবিক তো মনে হয় কথা না, অনেক আগে ক্লাস নিচ্ছি। আজকেও একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে আমার মনে মিনিমাম 15-20 জন একেবারে টপ লেভেল স্টুডেন্ট লিডার যারা বাংলাদেশের এখন, তারাও আমার অনেকে ছাত্র। আজকে জানলাম আর কি, করোনার সময় বা করোনার পরবর্তীরাও আমার ছাত্র ছিল এরকম। ছাত্র বলতে ইচ্ছা যে একটা ক্লাস নিচ্ছে। সো যে কোশ্চেনটা আপনি করলেন সে যদি একটু ব্যাক করি, আমি দেখছি যে বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা আমাদের কনফিডেন্স নাই। আজকে আপনার গল্প শুনবে, আপনি এই করছেন, ঘুম হবে না টানা 3 দিন মোটিভেশনে, 3য় দিন যাওয়ার পর 72 ঘন্টা পর আর এটা নাই, শেষ, ভুলে গেছে। নতুন একটা কিছু ইস্যু আসছে, বাংলাদেশের জাতীয় রাজনীতি কোনো একটা পরিবর্তন হয়েছে, আপনার কথা শুনে ইন্সপায়ার্ড হইলো, কালকে আরেকজনটা শুনবে, সে বিজনেসম্যান হইতে চায়, ওইটা হতে চায়, অথবা ন্যাশনাল পলিটিক্সে কোনো একটা ঘটনা ঘটে গেল, সে ওটাতে ফোকাসড হয়ে গেল, সারাদিন ওটা নিয়ে পড়ে আছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের নিজেদের কোনো টার্গেট নেই আসলে। এই জন্য আমি যেমন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাংলাদেশে ট্রাই করবো না, এটা খুব ভালো টার্গেট ছিল এরকম না, বাট করিনি আসলে, কোনোদিন MP3 বই পড়িনি, খুলি নেই কোনোদিন, মানে ওইটার করিনি, অন্য কাজ করছি, ছাত্রদের নিয়ে কাজ করা, এটা সেটা অন্য কাজ করছি। আমাদের শিক্ষার্থীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হি ইজ নট ডিসাইডেড ফর এনিথিং। খুব কম আছে যা ডিসাইড করে, 1 মাস লেগে থাকে, বলে ওফ এত কষ্ট, কিন্তু অ্যাপ্লাই করছেন করে একটা করতে যে অবস্থা। আরেকটা মজার বিষয় বলি, অবাক করা বিষয়, একটা স্কলারশিপ প্রিপারেশন আপনি জীবনে একবার নিয়ে ফেলতে পারেন, লিটারালি এই প্রিপারেশনটা দিয়েই একটু ঘুরে টুরে মোটিভেশনটা চেঞ্জ করলেন, সিভিটা আগে পিছিয়ে করলেন, এই জিনিসটা করেই আপনি আসলে 1000 অ্যাপ্লাই করতে পারবেন। মানে প্রথমটাই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন,
কঠিন বলা ঠিক না, ওই একটা দুটো পাবলিশন করতে হয়, এটাকে অনেকে আমরা অনেক সময় কঠিন বলে ফেলি, অনেকে করে। আমি তো পাবলিশনও করি নাই, আমি যখন ইরাজমাসে যাওয়ার অ্যাপ্লাই করি, ইরাজমাস হওয়ার সময় আমার এই পাবলিশন ছিল। আচ্ছা। তো সবচেয়ে বড় হচ্ছে সিদ্ধান্ত নেওয়াটা, যেটা আমরা পারি না। লিটলি কনফিডেন্সহীন আমরা জাতি, মানে মাঝে মাঝে তো আমার মনে হয় আমরা অনেকেই অসুস্থ, এই টাইপ মনে হয়, মানে জানি না আসলে কী করবো, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, একই দিন একটা স্বপ্ন দেখি, এই আর কি। সো এইটা যদি ওভারকাম করা যায়, যে আমি আসলেই ডিসাইডেড এবং আমি এই বছরে যাব, আপনি কনফিডেন্স গ্রো করলেন, সিদ্ধান্ত নিলেন এবং টাইমটা ফিক্সড করে ফেলেন কতদিন যেতে চান। আমি বিশ্বাস করি বাংলাদেশের আসলে একেবারে সরকারি বেসরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়, এরপরে আর কি কি আছে না, যতগুলো মানে জায়গা আমরা পড়ালেখা করি, লিটারলি প্রত্যেক শিক্ষার্থী বিদেশে শুধু যাবেই না, স্কলারশিপ নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। এটা এক্সাম্পল দিই, গত বছর বাংলাদেশ থেকে ইরাজমাস পেয়েছে, ওই ইরাজমাস তো খুব কম্পিটিশন বলে না, 2.52 দিয়ে আউট অফ 4। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির রেজাল্ট এর থেকে কম না, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এর থেকে কম না। কিন্তু সে লেগেছিল, 1 বছর হয় নাই, সে 2 বছর 3 বছর ট্রাই করছে। এই ট্রাই করতে যেয়ে 2-3টা পাবলিশন ছিল, ইংলিশে 7 ছিল ব্যান্ড স্কোর, আর রেজাল্ট 2.52 হয়ে গেছে। এটা এক্সেপশন, বাট এটা পসিবল। এখন সমস্যা যেটা হয় যে অনেকেই বলে যে ভাই আমার তো টাকা পয়সা নেই, কেমনে যাব? আমি তো ক্লাসে তাদের কি বৃত্তি বলবেন? পাই, এতে বৃত্তি পাই, এসএতে গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েট যাই করছে রেজাল্ট আলহামদুলিল্লাহ খারাপ না। বিশ্ববিদ্যালয়ে আবার এসে এক্সিম ব্যাংক আমাদের সময় বৃত্তিতে, এক্সিম স্কলার নামে, সো বৃত্তি পেয়ে পেয়ে এরপরে তো ইরাজমাস পেলাম, বৃত্তি, টাকা পয়সা, স্টিল এখন তো চাকরি করে আগ পর্যন্ত আমি জীবনে কোনো 1 পয়সা খরচ করতে হয়নি। ইরাজমাস পাওয়ার কারণে আমি $6,000 পেয়েছি বিমানের ভাড়া। বেসিক্যালি আমি 30,000 টাকা খরচ করেছিলাম, ইউনিএসিস্ট একটা অ্যাকাউন্ট করতে হয় জার্মানিতে অ্যাপ্লাই করতে গেলে, শুধু এই টাকাটা আমি খরচ করছিলাম, কত টাকা? 30,000-এর মতো, মানে আমার মা থেকে নিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে, মানে করে এটা করতে হয় আর কি। আমার আজ পর্যন্ত আমি ইরাজমাস শেষ করার পর আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি নিজের টাকায়। আচ্ছা। সো বিদেশে যাতে টাকা লাগে, এটা যারা বলে তারা তাদের দ্বারা মিসগাইডেড, যারা কাফল ব্লগ বানায় ফেসবুকে। আচ্ছা। টাকা লাগে না, লাগে ইন্টারনেট। বাংলাদেশের ফ্রিতে ইন্টারনেট পাওয়া যায় না ওয়াইফাই ক্যাম্পাসগুলোতে, বিভিন্ন বিল্ডিংয়ে। লাগে শুধু ইন্টারনেট অ্যাপ্লিকেশন সাবমিট করতে, নট এ সিঙ্গেল পেনি, 1 পয়সা লাগে না। এটা শিওর, মানে এটা এভাবে নিয়ে নেবেন। আমি হচ্ছে এক্সাম্পল, আমার আজকে আমি কোনো 1 পয়সা খরচ করতে হয়নি। আমি তো এক্সাম্পল বসে আছি, রেজাল্ট লাগে না, রেজাল্টও লাগে না। আমি আপনাকে এক্সাম্পল দিলাম, 2.52 পাইছে গত বছর, ইরাজমাস পেলো। গত 2023 সালে 2.72 সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় ইরাজমাস পেয়েছে। 2.72 পেয়ে ইউএসএতে পিএইচডি পেয়েছে অ্যাটলিস্ট 3 জনকে আমি চিনি। তার মানে রেজাল্টও একেবারে খুব হাই পড়ে তো এরকম না। তারপরে যখন রেজাল্ট কম থাকে তখন আপনার আইএলটিএস স্কোর বাড়াইতে হবে, পাবলিকেশন বা গবেষণা নলেজ বাড়াইতে হবে, একটু ব্যালেন্স করতে হবে। রাইট, কারণ মানে আপনি কেন, ঘাটতিটা তো পূরণ করতে হবে। আপনি কেন ফান্ডিং করবে। আর এটা সত্য কথা কি, আপনার অনুধাবন করবেন বা আপনারা যদি কখন শেয়ার করেন, এটা করবেন। বিদেশ যেতে হলে সিদ্ধান্তটা লাগে, আর কিচ্ছু লাগে না। মানে যে সিদ্ধান্ত নেয় সে যেতে পারবে। হ্যাঁ, বাকি বিষয়গুলো সব অ্যাচিভ করা সম্ভব, মানে আপনি নিজে অর্জন করে ফেলতে পারবেন। হয়তো 6 মাস সময় লাগবে, দ্যাটস ইট।